আর বলতে পারল না, মাথায় চাটি পড়ল। আর তা মেরেছে অবশ্যই শিশির, সে ছাড়া আবার কে? একমাত্র শত্রুই তো এই বুনো ওল। কুয়াশা কথাগুলো বলার সময় শূন্যের দৃষ্টি দিয়ে একদম বিভোর হয়ে বলছিল, তাই শিশির কখন এসে তাকে মারলো খেয়াল করেনি। মাথা ডলতে ডলতে শিশিরের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। শিশির বলল, অসভ্য ফাজিল হচ্ছিস দিন দিন। তুই দুইটা বড় ভাইয়ের সামনে কি বলছিস সেটাও পরোয়া করছিস না। তোর হচ্ছে দাঁড়া, আজই বাবাকে বলে দিচ্ছি বিয়ের জন্য পাত্র দেখতে। বেয়াদব কোথাকার। কথাগুলো রাগের সাথে বলল শিশির। শিশিরের শুরুর কথাগুলোকে পাত্তা না দিলেও বিয়ের কথা শুনে সে আরো রেগে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সামনে থাকা শিশিরের উপর আক্রমণ করে বসল। আর এটা যেমন তেমন আক্রমণ না, একদম সিংহীর মতো আক্রমণ করেছে। শিশির সামনে দাঁড়িয়েছিল। সে শিশিরকে দুই বাহু আঁকড়ে ধরে দুই পা উঁচু করে শিশিরের বুকের বা পাশটার উপর কামড় বসিয়ে দিয়েছে। অনেকটা জোরেই দিয়েছে। আকস্মিক ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিল না, তাই সবাই হতভম্ব হয়ে গেল। রাগে নাকি মানুষের জ্ঞান বুদ্ধি থাকে না, ঠিক সেটাই হয়েছে কুয়াশার। সে কি করছে না করছে তার কোনো ইয়াত্তা নেই। এদিকে শিশির যখন বিষয়টা বুঝলো তখন ব্যথায় চোখ মুখ খিচিয়ে নিল। আর সবাই কুয়াশাকে শিশিরের থেকে ছাড়াতে ব্যস্ত। শিশির আর সহ্য করতে না পেরে এবার কুয়াশার দুই বাহু ধরে এক ঝটকায় দূরে সরিয়ে দিল। চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে, যেন সেই চোখ দিয়ে কুয়াশাকে ভস্ম করে দিবে। কুয়াশা হাঁপাচ্ছে, মুখে নোনতা স্বাদ অনুভব করছে, বোধহয় রক্ত বের হয়ে গেছে। নোনতা স্বাদ পেতেই কুয়াশা নরম হয়ে এলো, রাগ পড়ে গেল শরীর থেকে। ভয় এসে হানা দিল তার মধ্যে। এটা সে কি করে বসলো? আল্লাহ, এবার বোধহয় শিশির তাকে উপরে পাঠিয়ে ছাড়বে। আজই বোধহয় তার শেষ দিন হবে পৃথিবীতে। ভয়ার্ত চেহারা নিয়ে তাকালো শিশিরের পানে, দেখলো রণমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে শিশির। এবার তেড়ে আসতে গেলে উদ্দেশ্য ঠাটিয়ে একটা থাপ্পড় দিয়ে এই গোবর ঠাসাকে আজ বধির বানাবে। কিন্তু নিহার আর হিমেল আটকে নিল। নিহার বলল, ভাই ভাই আমার সোনা ভাই, শান্ত হ না। ও ছোট মানুষ, বোঝেনি। মাফ করে দেবারের মতো প্লিজ। ভাই আমার বাচ্চা ভাই, তুই আয় একটু আদর করে দেই। মেয়েটা ভয় পেয়েছে, দেখ, ছেড়ে দে না। আয় বস তুই এখানে। হ্যাঁ ভাই, ছেড়ে দাও। বুবু রাগের মাথায় করে ফেলেছে, কিছু বলো না। এবারের মতো ক্ষমা করে দাও। আর কুয়াশা, সে তো তখনই ভৌ দৌড় দিয়েছে যখন শিশিরকে তেড়ে আসতে দেখেছে। শিশির চোখ মুখ লাল করে নিহার আর হিমের দিকে তাকালো। নিহার ভয় না পেলেও হিম ভয় পেয়ে গেল। বৃষ্টিসহ ঈশা ইয়াসমিনেও শান্ত করতে লেগে পড়েছে শিশিরকে। এর মাঝে ঈশার চোখ গেল শিশিরের বুকের উপর। চোখ যেতে আটকে উঠল সে। বিস্ময় নিয়ে মৃদু চেঁচিয়ে বলল, শিশির ভাইয়া, আপনার বুক থেকে রক্ত বের হচ্ছে, ভিজে উঠেছে। এই বলে সে হন্তদন্ত হয়ে শিশিরের বুকের উপর থেকে টি শার্টটা সরিয়ে ফেলল টেনে। এই ঘটনার আকস্মিকতায় শিশির সহ সবাই ভড়কে গেল। মেয়েটা কি পাগল? ইয়াসমিন ধমকে উঠল, বলল, ঈশা, কি হচ্ছে কি? ছাড় শিশিরকে। কথাগুলো চোখ রাঙিয়ে বলল ইয়াসমিন। ঈশা কিছুটা ভয় তো পেল, সাথে অপমান বোধ করলো। কি এমন করলো সে? রক্ত বের হচ্ছে বলেই তো দেখতে গেল সে। ঈশা সরে আসতে নিহার শিশিরের বুকের উপর থেকে টি শার্ট সরিয়ে পরখ করতে লাগলো। দেখলো কয়েকটা দাঁত বসে গেছে আর সেখান থেকে রক্ত উঠছে। নিহার কিছুটা বিব্রত হলো, সাথে মন খারাপও করলো। কি অবস্থা হয়েছে? মেয়েটা যে কেন এত পাগলামো করে, আর এই দুটোই বা সবসময় এত লাথালাঠি কেন করে? শিশিরের দিকে তাকালো নিহার, দেখলো সে নিরুত্তর হয়ে বসে আছে। নিহার হিমকে বলল, ডয়ের থেকে ফার্স্ট এড বক্সটা দে। হিম কথা মতো সেটা বের করে দিল। তা দিয়ে নিহার শিশিরের ক্ষত স্থান স্যাভলন দিয়ে পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিল। লাগাতে লাগাতে নিহার মজা করে ঠোঁট টিপে হেসে বলল, কি রে ভাই, ইঞ্জেকশন লাগবে নাকি? না, কামড় খেলি তো ইনফেকশন হতে পারে, তাই বললাম আর কি। চিন্তা করিস না, ডক্টরের কাছে গেলে নাভির উপর ইঞ্জেকশন দিলেই আর কিচ্ছু লাগবে না। সবাই মিটিমিটি হাসছে কথাটা শুনে। শিশির রাগে কটমট করতে করতে বলল, তাহলে মানছিস তোর বোন একটা বিষাক্ত জঙ্গলি জন্তু? নিহার তা শুনে কোনো প্রত্যুত্তর করল না। এরা দুটোই এক, কারে ছেড়ে কারে কি বলবে। আর সব থেকে বড় কথা, দুটোই তাদের ভাই বোন। আর কতকাল যে এসব দেখতে হবে সকলের কে জানে। কবে যে বড় হবে দুটো। সকাল 8টা, মালিতা ভিলার সকলে খাবার টেবিলে খাবার খাচ্ছে, সাথে ঈশা ইয়াসমিনও আছে। তুহিন ইয়াসমিন সামনাসামনি বসেছে, শিশির কুয়াশাও সামনাসামনি। দুজন খাচ্ছে আর একে অপরকে চোখ দিয়ে ভস্ম করছে। কুয়াশা আজ কিছুটা দমে আছে, কারণ
কাল যে ঘটনাটা ঘটিয়েছে শিশির এখনো তাকে কিছু বলেনি। এমন নীরবতা কুয়াশাকে ক্রমে ভয় গ্রাস করছে। এ যেন তাণ্ডবের পূর্বাভাস। খাওয়া শেষ করে সবাই সবার গন্তব্যে রওনা দিল। সকাল 9টা বেজে 15 মিনিট। রোদ উঠে গেছে বেশ ভালো মতন। রোদের তেজ মনে হচ্ছে পুরো শরীর আগুনের ভেতর। গরমে ব্যস্ত শহরের অবস্থা বেগতিক। এক প্রাকৃতিক গরম, তার উপর এদিকে আবার রাস্তার যানজট, গাড়ির হর্নের প্যাঁপু শব্দ। জাস্ট অসহ্যকর পরিবেশ। তবুও কি আর করার। ব্যস্ত শহরে ব্যস্ত মানুষদের পেটের দায়ে ছুটতেই হবে নিজ নিজ কর্মক্ষেত্রে। কুয়াশা স্মৃতি কলেজের গেট পেরিয়ে কলেজের ভেতর ঢুকলো। এটা কুষ্টিয়ার সরকারি কলেজ। এই কলেজের ভেতরটা অনেক সুন্দর। গেট পেরিয়ে ওরা প্রথম গেট দিয়ে তাদের ক্লাসরুম বিজ্ঞান ভবনের উদ্দেশ্যে হাঁটছে আর গল্প করছে। ঈশা আসেনি আজ। কলেজের ফিল্ড আগে অনেক বড় ছিল, এখনো আছে অবশ্য, কিন্তু কলেজে ঢুকতে ডান সাইডে আগে গাছগাছালি ছিল। গাছের নিচে বসার জন্য সুন্দর শান বাঁধা করা ছিল। সেগুলো কেটে ভেঙে এখন সেখানে 10তলা বিশিষ্ট বিল্ডিং হচ্ছে, যেগুলোতে ক্লাসরুম হবে। এই জন্য কলেজের ফিল্ডটা একটু ছোট হয়ে গেছে। এখন বসে আড্ডা দেওয়ার জন্য কলেজ থেকে বের হয়ে ডান সাইডে পুকুর পাড়ে, সেখানে অনেকটা জায়গা নিয়ে ছাত্রছাত্রীর আড্ডা দেয়। সেই জায়গাটাও অনেক সুন্দর। পুকুরটা বেশ বড় সড়ই, শান করে ঘাট বাঁধাই করা আছে। পানিগুলো অনেক সুন্দর। এছাড়া অন্যান্য সব জায়গায়ও বসে আড্ডাতে বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা। তারা গল্পে গল্পে ক্লাসে চলে এসেছে। স্মৃতি কুয়াশার বেস্ট ফ্রেন্ড। ঈশা কুয়াশার আত্মীয় হলেও তেমন একটা ক্লোজ না যতটা স্মৃতি তার ক্লোজ ফ্রেন্ড। ক্লাসরুমে ঢুকতেই সামনে রনি এসে দাঁড়ালো। এই ছেলেটা আজ 1 বছর ধরে কুয়াশার পিছে পড়ে আছে, কিন্তু কুয়াশা পাত্তা পায় না। রনি কুয়াশার ফ্রেন্ডই ধরতে গেলে। কুয়াশা সেম ইয়ারে রিলেশন পছন্দ করে না। তার ভাষ্যমতে সেম ইয়ারে প্রেমের কোনো মজা নেই। তার থেকে বড় কোনো ছেলের সাথে প্রেম করলে কেয়ার করে, ভালোবাসা বেশি দেয়, কি সুন্দর যত্ন নেয়, ঘুরতে নিয়ে যায়, শাসন করে। আহ, কি সুন্দর প্রেম হয় সিনিয়রদের সাথে। আর সেম ইয়ারে প্রেম করে গাধারা, যেসবের কোনো ভিত্তি নেই, কোনো ভবিষ্যৎ নেই, জাস্ট টাইম পাস। এই জন্যে ওসবের ধারে কাছেও নেই কুয়াশা। রনি যতবারই সে প্রেম বার্তা পেশ করে সে ততবারই বলে, তুই যতবার বলবি বল, আমি কান করেছি ঢোল। প্রথম দিন এই কথা শুনে তো রানী পুরোই ভ্যাপাচাকা খেয়ে গেছিল। মনে মনে ভেবেছিল একই কথার সুরাত। অবশ্য কুয়াশা থেকে এগুলোই আশা করা যায়। এই মেয়ে এমনই, কথাবার্তা ঠিক নেই, কাকে কি বলবে কখন কি করে সে নিজেও বোঝে না। রানীকে ভেঞ্চি কেটে সে আর স্মৃতি ক্লাসে ঢুকে গেল। গিয়ে তাদের রেজিস্ট্রি করা বেঞ্চে গিয়ে বসলো। রেজিস্ট্রি করা বলার কারণ কর্নারে সারির ফার্স্ট বেঞ্চে তারা ছাড়া আর কাউকে বসতে দেয় না। ঈশা সহ তারা দুজন বসে। কুয়াশা মোটামুটি ফার্স্ট ইয়ারের শুরু থেকেই সবার কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিল। স্যার ম্যামদের সাথে তার ভালোই সখ্যতা গড়ে উঠেছিল প্রথম থেকে। সেটা আস্তে আস্তে এখন ভালোর দিকে। স্যার ম্যামরাও কুয়াশাকে অনেক পছন্দ করে, ভালোবাসে। স্টুডেন্ট হিসেবেও খারাপ না তার। কুয়াশার বসতে রনি আর তার একটা বন্ধু আবারও তার সামনে এসে দাঁড়ালো। রনি কুয়াশার সামনে বেঞ্চের উপর 2 হাত ভর দিয়ে ঝুঁকে দাঁড়ালো। কুয়াশা চোখ মুখ কুচকে তাকালো রনির দিকে। রনি বলল, সমস্যা কি তোর? এত ভাবনিস কেন? উত্তরে কুয়াশা বলল, ভাব আবার কেমনে নেয়? সেটা কেমন দেখতে কেমন? আর তোর কোন দিক দিয়ে মনে হচ্ছে আমি ভাব নিচ্ছি? রনি একটু রেগে গেল এই মেয়ের হেয়ালিপনাতে। চোখ মুখ কুচকে বলল, দেখ কুয়াশা, হেয়ালি করবি না, সোজাসুজি বলছি তোকে। তেমনই উত্তর দে। তোকে আমি পছন্দ করি, ভালোবাসি। কেন বুঝিস না তুই? স্টুপিড। কুয়াশা বিরক্ত হলো। সেটা মুখে প্রকাশ পেল দেখে বোঝা যাচ্ছে। বিরক্তি নিয়ে উত্তর দিল, আমিও সোজাসুজি উত্তর আগেও দিয়েছি, এখনো দিচ্ছি। তোর আমি বন্ধু, বন্ধু হিসেবে পছন্দ হতেই পারে, আর ভালোবাসতেও পারিস, সেটাও অতি স্বাভাবিক। এতে অস্বাভাবিক বা দোষের কিছুই নেই। কিন্তু আমাকেও যে সেটা মেনে কৃতজ্ঞতা হয়ে তোকে ভালোবাসতে হবে তেমন তো কোনো কথা নেই, তাই না? আর তাছাড়া তোকে আগেও আমি বলেছি, আমার সেম ইয়ারে প্রেম ভালোবাসা একদম পছন্দ না। রনি আবারও কষ্ট পেল। সেটা দেখেই বোঝা গেল। চোখ মুখ অসহায় করে কুয়াশার 2 হাত নিজের হাতের মুঠোয় পুরে নিল। অসহায় কণ্ঠে বলল, প্লিজ কুয়াশা, একটু আমাকে বোঝ। আমি সত্যি তোকে ভালোবাসি। আই লাভ ইউ ইয়ার। কেন বুঝিস না? আমি তোর জন্য মরিয়া হয়ে গেছি। চোখে পড়ে না তোর? এমন অবহেলা কেন করছিস? একটু ভালোবাসলে কি হয়? একটু ভালোবাস, কথা দিচ্ছি তোকে আমার সর্বোচ্চ দিয়ে পৃথিবীর সকল ভালোবাসা দেব। ছেলেটা অসহায়ভাবে বলে চলেছে।
ক্লাসের কাউকে পরোয়া করছে না। ক্লাসের সকলে ওদের দিকে তাকিয়ে। স্মৃতিসহ কুয়াশা চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে রনির দিকে। এরপর কুয়াশা তার ধরে রাখা হাতের দিকে তাকালো, যেটা রনির হাতের মুঠোয়। একবার দেখেনি, আবারও তাকালো রনির পানে। অতি স্বাভাবিক কণ্ঠে বলল, হাত ছাড় রনি, ক্লাসে সবাই দেখছে, নেগেটিভ ভাবে নেবে সকলে। দেখ, তুই আমার বন্ধু, এমন কোনো কাজ করিস না যেটাতে আমার তোর সাথে খারাপ আচরণ করতে হয়। আমি তোকে অনেক বলেছি এসব না করে আমার পিছনে না ঘুরে পড়াশোনায় মন দে। যা, জায়গায় গিয়ে বস। রনি কুয়াশার এক কথায় হাত তো ছাড়ল, কিন্তু সেখান থেকে নড়ল না। ছেলেটা বয়স হিসাবে অতি জলদি বেড়ে উঠেছে। দেখলে মনে হয় না ইন্টারের ছাত্র। লম্বা ফর্সা, শারীরিক গঠনও আকর্ষণীয়, এক কথায় সুদর্শন বলা যায়। তবে চেহারায় বাচ্চা বাচ্চা টাইপ কিছু আছে এখনো। সে সরল চোখে কুয়াশার পানে অনিমেষ কিছু পল তাকিয়ে রইল, তারপর বলল, তোকে আমার ভালোবাসা স্বীকার করতেই হবে। আমি তোর মুখে আমার জন্য ভালোবাসার শব্দ বলিয়ে ছাড়বো, দেখে নিস। এই বলে চলে গেল। কুয়াশা একটা দীর্ঘ শ্বাস ফেলল। এটা প্রায় এবং 1 বছর যাবৎ হয়ে আসছে। এমন কথা শুনে আসছে, সে অভ্যস্ত। সেই বা কি করবে? কারো যেটা পছন্দ না, কেউ কি হাজারো জোর করে করাতে চাইলে সেটা সম্ভব হয়? তবে যেখানে মেয়েটার সেমিয়ার পছন্দ, সেখানে কি করে হাজারো অনীহা থাকা সত্ত্বেও সে রনিকে গ্রহণ করবে? মনের উপর কখনো জোর খাটে না, আর এটা তো ভালোবাসার ব্যাপার স্যাপার। কুষ্টিয়া ল কলেজ ক্যাম্পাসে শিশির বাইক নিয়ে প্রবেশ করলো, সাথে আরেক বাইকে তার প্রাণপ্রিয় বন্ধু রিজভি। দুজনাই পার্কিং সাইডে বাইক রেখে বাইক থেকে নামলো। তারপর দুজনে ক্লাসের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। দোতলায় সিঁড়ি বেয়ে ওঠার সময় রিজভি বলল, দোস্ত, আমাদের বোধহয় সিনিয়র লয়ারের সাথে ইনভেস্টিগেশনে যেতে হবে। রব ইচ্ছা জানিয়েছেন এতে আমরা ক্লাসের টপ 10 জন সুযোগ পাচ্ছি। 2 জন করে ভাগ করে দেবে। প্র্যাকটিক্যালও বলতে পারিস। কোন লয়ারের সাথে নাম বলেছে? না, সেটা নাকি এখনো ঠিক হয়নি। গ্রুপের স্যার শুধু এটুকুই বলেছেন। আচ্ছা, স্যারের সাথে কথা বলবো এই বিষয়ে। রিজভি ছোট উত্তর দিল শুধু। হুম। তারপর তারা একের পর এক সিঁড়ি ভেঙে ওপরে তাদের নিজ গন্তব্যে পৌঁছালো। তারা এলএলবি 4th ইয়ারে, সেটা শেষের দিকে। রাত 8টা। নিহারের ঘরে বসে জোরে জোরে পেট ফাটা হাসি হাসছে কুয়াশা। বৃষ্টি হিমেল। নিহারের চেহারাটা ফাটা বাঁশের মতো হয়ে আছে। আর শিশির ভাবলেশীন ভাবে বসে ভ্রু কুচকে কুয়াশা আর বৃষ্টির দাঁত কেলানি দেখছে। বিরক্ত তার মুখে স্পষ্ট শোভা পাচ্ছে। সেই হাসির শব্দ সেখানে তুহিন এসে হাজির হলো। নিহার বলল, কুসু ভাবি, এবার তো থামো। কই তোমরা আমার কষ্টে কষ্টাইতে হবে তা না, এইভাবে মজা নিচ্ছ না? কুয়াশা হাসতে হাসতে বলল, কি করব ভাইয়া, হাসি থামছেই না, তোমার মুখটা দেখতে যা লাগছে না। বাই দ্য ওয়ে, দেবদাস আবার চান্স আছে 100%, ট্রাই করতে পারো। বলেই আবার হাসতে শুরু করলো। বৃষ্টিও হাসতে হাসতে বলল, কথাটা কিন্তু মন্দ না দেবরজি, কুসু ঠিক বলেছে। তোমার মুখের এক্সপ্রেশন যেমন করে রেখেছো, মনে হচ্ছে তুমি বড় রকমের ছ্যাঁকাকে ব্যাকা হয়ে গেছো। তুহিন ভেতরে আসতে আসতে বলল, কি হয়েছে? বৃষ্টির সব বলল। সব শুনে তুহিন ভাইয়ের কাঁধ চাপড়ে বলল, এর জন্য এমন টমেটো হয়ে আছিস? আরে বেটা, পৃথিবীতে কি আর মেয়ে নেই? আসলে হয়েছে কি, এদের এত হাসি আর মজার নেবার কারণ নিহার যে মেয়েটাকে পছন্দ করত, আজ তাকে প্রপোজ করতে গেছিল সাহস নেই। শিশিরও ছিল। শিশিরই ডেকে নিয়েছিল নিহারকে। তারপর মেয়েটার সামনে গিয়ে প্রপোজ করতে মেয়েটা জানিয়েছে সে অলরেডি এঙ্গেজড, এবং সেটিও তার প্রিয় মানুষের সাথে, অর্থাৎ প্রেমের বিয়ে। বেচারা নিহার তখন কি আর করবে? বেচারার প্রেম করানোর আগেই তার দিল আচ্ছে সে টুট গয়া। তখন থেকেই কেমন চুপসে আছে। যতই হোক অনেকদিন ধরে পছন্দ করত মেয়েটাকে সে দেখেছিল চলতি পথে রাস্তায়। দেখতে অনেক সুন্দরী ছিল মেয়েটা। তারপর সেদিন পিছু নিয়ে দেখেছিল শিশিরের কলেজে যেতে। খোঁজ নিয়ে জানতে পেরেছিল সেখানেই পড়ে মেয়েটি। শিশিরের ভাইয়ের কাছে এসে কাঁধের উপর হাত দিয়ে আশ্বাস দিল, অর্থাৎ, চিন্তা করিস না ভাই, আমি আছি তো। ওরকম 1000টা মেয়ে খুঁজে দেব। কুয়াশাও এবার মনটা বেজার করে বলল, ভাইয়া কুল, এমন মন খারাপের কি আছে? আমার ভাই লাখে একটা। চুটকি বাজালে অনেক মেয়েরা তোমার সাথে ডেট পর্যন্ত। সম্পূর্ণ করার আগে নিয়ম মাফিক মায়ের পড়ল, সেটিও রুটিন অনুযায়ী মাথাতেই। আহ শব্দ করে রাগ নিয়ে তাকালো শিশিরের দিকে। শিশির ওর দিকে রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে। বলল,
এই এসব আজে বাজে কথাবার্তা আর কাজ কারবার কই থেকে শিখেছিস তুই? লেখাপড়ার নাম করে এসব শিখেছিস? পড়াশোনা করে যদি এসব বাজে জিনিসই শিখিস তবে তোর আজ থেকে পড়ালেখা বন্ধ, ঘরে বসে থাকবি তুই। 2 দিন পর বিয়ে দিয়ে দেবো, সেটাই ঠিক আছে। কুয়াশা তো ফুসছে, পেয়েছে কি এই ছেলে? মার আর শুধু ছুতো খুঁজে। আরে বেটা, আগে পুরো কথা তো শোন, তারপর না হয় মারামারি। সে রেগে বলল, তোর কথা মতো আমি পড়ালেখা বন্ধ করব? পড়াশোনা করে বাজে হচ্ছি, আরো হব। কি করবি তুই, কর। কথা শেষ করে আর কাউকে কিছু বুঝে ওঠার আগেই বসে থাকা শিশিরের চুলগুলো 2 হাতের মুঠোয় নিয়ে জোরে আচ্ছা মতো টেনে দিয়ে ভৌ দৌড় দিয়ে পালালো। আজকে আর সুযোগটা হাতছাড়া করলো না। শিশির বসে আছে বলে নাগালো পেয়ে গেছে চুলগুলো। তার চুল ধরে টানে শুধু, এবার সেও সুযোগ বুঝে টেনে দিল। সবাই হা করে তাকিয়ে রইল। চুপ করে দেখে গেল শুধু যেটা নিত্যদিন দেখতে হয় তাদের। এদিকে কুয়াশা দৌড় দেবার সময় ভেঞ্চি কেটে শিশিরকে ভুলে গেল। দেখ কেমন লাগে। সকাল 7:35। মালিথা ভিলার সকল সদস্যই ঘুম থেকে উঠে পড়েছে। বড়রা তো ফজরের নামাজ আদায় করে আর বিছানায় শরীর এলোই না। নামাজ শেষে বাড়ির গিন্নিরা রান্নার কাজে লেগে পড়েন, কারণ বাড়ির প্রতিটা সদস্যই নিজ নিজ দৈনন্দিন কাজে কর্মে বেরোবে। কেউ স্কুল কলেজে, তো কেউ অফিস আদালতে। ছোটরা নামাজ আদায় করে আরেকটু ঘুমিয়ে নেয়। সবাই না অবশ্য, যার যার ইচ্ছায় তারা ঘুমোয়। বাড়ির একমাত্র বড় ছেলে বউ এখন বৃষ্টি, তার জন্য বাড়িতে সকল রকম সুযোগ সুবিধা আছে। কুয়াশার মতো করেই তাকে দেখা হয়। রান্নাবান্নার কাছে তাকে তেমন একটা যেতে হয় না। সব শাশুড়ি চাচি শাশুড়িরাই করেন, মূলত ওনারাই তাকে কিছু করতে দেন না। তাকে বলা হয়েছে রান্নার কাজ তাকে না দেখলেও চলবে, এমনকি বাড়ি ঘর দৌড়েও পরিষ্কার করা লাগে না। এত বড় যৌথ পরিবারে বাড়ি পরিষ্কার করার জন্য আলাদা লোক রাখা আছে। কাজের খালা এসে পরিষ্কার করে দিয়ে যায়। শুধু রান্নার কাজগুলো গিন্নিগুলো করেন। এটা বংশের নিয়ম। এই বংশের কোনো পুরুষ কাজের লোকের হাতে রান্না খান না। বৃষ্টির শাশুড়িরা এখনো জোয়ান বলা চলে। বয়সের ছাপ সবার মুখে পড়েছে, কিন্তু এখনো কর্মক্ষমতা থেকে পিছিয়ে পড়েননি। সকলে বেশ কর্মঠ, নিজেদের কাজ নিজেরাই করে নেন। বৃষ্টি তবুও বসে থাকে না। বাড়ির একমাত্র বউ হয়ে বসে বসে খাওয়াটা দৃষ্টিকটু। বসে খেতে তারও ভালো লাগে না, এমনকি সারাদিন বসে থাকতেও ভালো লাগে না। তাই শাশুড়িদের হাতে পিঠে যতটুকু পারে করে দেয়, সাহায্য করে সকলকে। মাঝে মাঝে 3 শাশুড়ি 2 শ্বশুরে জামা কাপড়ও কেচে কুচে দেয়। ছেলে বউ হিসেবে বৃষ্টি বেশ আন্তরিক, হবে না কেন? মেয়েটার মা নেই, বাবা মানুষ করেছেন। মধ্যবিত্ত পরিবারের মেয়ে বৃষ্টি, সৎ মায়ের ঘরে বড় হয়েছে, এজন্য শ্বশুর শাশুড়ির কদর একটু বেশি তার কাছে। এই যে এখন 3 শাশুড়ির সাথে কাজ করছে হাতে হাতে। মেজ শাশুড়িকে একটু বেশি সাহায্য করে, কারণ তিনি ঘরের কাজ সামলে আবার বাইরের কাজ সামলাতে গেলে একটু বেশি হিমশিম খান। এর মাঝে কুয়াশা ঘুম থেকে উঠে গুঙ্গি গুঙ্গি কাঁদছে, এর সাথে অস্পষ্ট স্বরে চেঁচাচ্ছে। কেমন অস্বাভাবিক লাগছে শুনতে। কাঁদতে কাঁদতে উপর থেকে নিচে নেমে আসছে। কান্নার সাথে জোরে জোরে চেঁচানোর ফলে চেঁচানোর শব্দটা কেমন মতো বেরোচ্ছে। নিচে নেমে সোজা মায়েদের কাছে চলে গেল। তার অবস্থা দেখে রান্নাঘরে উপস্থিত সবাই ভ্রু কুঁচকে তাকালো। বিষয়টা সবাই কিছুক্ষণ ধরে পরখ করলো বুঝতে, ঠিক বিষয়টা কি। যখন চোখে পড়লো তখন হতভম্ব হয়ে গেল। এ কি অবস্থা! বৃষ্টি তড়িঘড়ি করে বেরিয়ে এলো কুয়াশার কাছে। এসে জিজ্ঞাসা করলো, এই কুয়াশা, এ কি হয়েছে তোমার? এমন হলো কিভাবে? কোথা থেকে লাগলো? কুয়াশা মুখে উত্তর করতে পারছে না। ওর মুখের বাক্য শুধু আজমিরা বেগম কাছে এসে বললেন, এটা তো কাঁঠালের আঠা, তোর হাতে মুখে কিভাবে লাগলো? তুই তো কাঁঠাল খাইসি না, তবে আঠা লাগলো কিভাবে? মায়ের প্রশ্নের উত্তরও করতে পারল না কুয়াশা। জাকিয়া বেগম এগিয়ে এলেন, বিষয়টা বোঝার চেষ্টা করলেন। কুয়াশার মুখের দিকে তাকালেন, দেখলেন চোখটা টলমল করছে পানিতে। মেয়েটা কাঁঠালের আঠাতে ভয় পায়। এটা জব্বর একটা জিনিস, কোথাও লাগলে আর ছাড়ে না। কথায় আছে না, কাঁঠালের আঠা লাগলে পরে আর ছাড়ে না। কথাটা যথাযথ সত্য। কুয়াশার কাঁঠালের আঠাতে ভয় পাবার কারণ, একবার ছোটবেলায় কাঁঠাল নেড়ে তার পুরো হাতসহ চুলে মেখে গেছিল। সেটা কিভাবে কি হয়েছিল কে জানে। বেচারা পাকা কাঁঠালই তো শুধু নেড়েছিল, কে জানতো পাকা কাঁঠালের আঠার আবার এত তেজ। অপছন্দ থাকা সত্ত্বেও শখের বশে পাকা কাঁঠাল ছাড়াতে গিয়ে বোটার অংশ ধরার পরে সারা হাত সহ জামা এবং চুলে পর্যন্ত মেখে একাকার অবস্থা। হাতের গুলো তেল দিয়ে তুলতে পারলেও চুলগুলো রক্ষা করতে পারেনি, কেটে ফেলতে হয়েছিল চুল। তখন চুল অনেক ছোট ছোট ছিল বলে সমস্যা হয়নি। বেচারি স্বাস্থ্য থেকে কাঁঠালের ধারে কাছেও যায় না।
এমনকি সহ্যও করতে পারে না। এছাড়া শুধু যে আঠা লাগার ভয়ে তা না, পাকা কাঁঠালের গন্ধই সে সহ্য করতে পারে না। আর তার নাকি বমি আসে গন্ধে। তার ভাষ্যমতে দুনিয়ার সব থেকে অসহ্যকর, বিরক্তকর এবং জঘন্যতম ফল কাঁঠাল। এমনকি তার ধারণা কোনো আবাল ব্যক্তি এই কাঁঠালের মতো অসহ্যকর একটা ফলকে জাতীয় ফল করেছিল। এর থেকে আম, লিচু তো ঢের ভালো। কি সুন্দর গন্ধ আর খেতে মজা। জাকিয়া বেগম কুয়াশার হাত ধরে বসার ঘরে এলেন। সেখান থেকে জোরে জোরে শিশিরকে ডাকতে লাগলেন। শিশির তখনও ঘুমে। ঘুমের মাঝে মায়ের ডাক কানে পৌঁছাতে সে উঠে এলো। বসার ঘরে জাকির, মালিথা, জাহিদ, মালিথা সহ তুষার, তুহিন ছিল। এরপর জাকিয়া বেগমের বাজখায় কণ্ঠ পেয়ে শিশির সহ নিহার, হিমেল উঠে এলো। জাকিয়া বেগম রাগে ফুঁসছেন। কত বড় সাহস ছেলেটার! কিছু না বলে একদম সাহস বেড়ে গেছে। জাকির মালিথা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে জাকিরা? ওভাবে চেঁচাচ্ছ কেন? আসতে চেঁচাও, দরকারে উপরে গিয়ে উঠে গিয়ে ডাকো। তুমি তোমার ছেলের কাণ্ডজ্ঞান দেখেছো? কি করছে? কি করছে কি? সেটা তোমার ছেলে আসলে জিজ্ঞাসা করো, কি করেছে ও আর কেন করেছে। স্ত্রীর কথা জাকির মালিথা ভ্রু কুচকে রাশভারী মুখ নিয়ে চেয়ে রইলেন। জাহিদ মালিথা স্বভাব সুলভ চুপচাপ বিষয়টা বুঝতে তাকিয়ে রইলেন। তুষার, তুহিন ভেবেছিল প্রশ্ন করবে, কিন্তু জাকিয়া বেগমের কথা শুনে আর করল না। বিষয়টা দেখার জন্য চুপ রইল। এর মাঝে শিশির নেমে আসতে আসতে প্রশ্ন করল, কি হয়েছে আম্মু? এমন করে ডাকছো কেন? ভাবে লাগছে ডাকাত পড়েছে? ছেলের এমন ভাবলেশীন কথা শুনে জাকিয়া বেগম রাগে ফুঁসে উঠলেন। বললেন, তোমাকে আদর দিয়ে একটু বেশি বাদর করা হয়েছে না? এসব কি করেছো কি তুমি? ওর মুখে আর হাতে কাঁঠালের আঠা কেন দিয়েছো? তুমি ভালো মতন জানো ও এগুলো সহ্য করতে পারে না, তারপরও এত বড় স্পর্ধা কি করে পাও তুমি? শিশির মায়ের কথায় চুপ রইল। বুঝলো মা আজ প্রচন্ড রেগে গেছে। মা যখন প্রচন্ড রেগে যায় তখন তুমি করে বলে। সে এক নজর কুয়াশাকে দেখে নিয়ে চুপচাপ সোফায় গিয়ে বসলো। তুষার, তুহিন সহ সবাই হতভম্ব হয়ে গেছে। সবার নজর শিশিরের উপর। জাকির মালিথা ছেলের ভাবভঙ্গি দেখে যা বুঝার বুঝে গেছেন। বললেন, কি হলো? মায়ের কথা উত্তর দাও। ওই হেলির মুখে হাতে আটা কেন দিয়েছে? শিশির নির্বিকার। এদিকে নিহার, বৃষ্টি, হিম বিষয়টা বুঝতে পেরেছে যে কেন এমনটা করেছে। তুষার, তুহিন কথা বলল না, কারণ তারা এমনি দুই পক্ষের কাউকে কখনো একদিক হয়ে বকে না। তারা শিশির, কুয়াশা দুজনকেই সমানভাবে দেখে, দুজনকেই প্রোটেক্ট করে এবং দুজনেরই সমান দোষ দেখে। তারা জানে এরা একে অপরে কেউ কাউকে কম হেনস্থা করে না, তাই কখনো কারো পক্ষ নেয় না, নয়তো বিপদ। এজন্যে চুপ রইল। শিশিরের ভাবভঙ্গি দেখে সবাই ওরই পানে তাকিয়ে রইল। সকলে বুঝলো এই ছেলের মুখ থেকে একটা কথাও বের করতে পারবে না। সে আর চোখে তাকিয়ে তাকিয়ে কুয়াশাকে পরখ করছে। দেখলো চোখ থেকে অনবরত টুকটুক করে পানি পড়ছে। নাকের পাটা লাল হয়ে গেছে ইতিমধ্যে। ওপর ঠোঁটের সাথে নিচের ঠোঁটটা লেগে আছে আঠার জন্যে। দুই হাত মুঠ পাকানো। এমন অবস্থায় ওরই পানে তাকিয়ে ফুঁসছে। শিশির বেশ মনে মনে হেসে মজা নিচ্ছে দেখে বোঝা যাচ্ছে। শিশির জানে যে কুয়াশা কাঁঠালের আঠা ভয় পায়, বিরক্ত হয় অনেক কাঁঠাল দেখলে। ওর জন্য এ বাড়িতে কাঁঠাল আনা হয় না। সেটা অবশ্য শিশির কাছে আদিক্ষেতা মনে হয়। কেননা একজনের জন্য সকলে কেন বছরে জাতীয় ফল খাওয়া থেকে বঞ্চিত হবে? এটা একটা কথা হতে পারে। অবশ্য কাঁঠাল তারও খুব একটা পছন্দ না, কিন্তু খুব একটা অপছন্দও না। টুকটাক চলে তার কাছে ফলটা। তবে কথা হচ্ছে, এত বিরক্তিবার প্রকাশ করার কি আছে? অদ্ভুত। কুয়াশাকে কাঁঠালের আঠা মুখে এবং হাতে মাখানোর কারণ হচ্ছে গতকাল এবং গত পরশু সে তাকে কামড় দিয়েছে এবং চুল টেনেছে। এজন্যে যে মুখ দিয়ে কামড় দিয়েছে সেই মুখে আঠা লাগিয়েছে এবং যে হাত দিয়ে চুল টেনেছে সেই দু হাতে লাগিয়েছে। পারলে তার দাঁতেও 12টা বাজাতো, কিন্তু আফসোস সেটার জন্য কিছু করতে পারেনি। এটা করেছে কুয়াশা যখন নামাজ পড়ে আবার শুয়েছিল তখন। কুয়াশা আবারও নামাজ পড়ে ঘুমালে তার ঘুম হয় গাঢ়। যাই হোক, এমন বুদ্ধি বোধহয় একমাত্রই এই শিশির মালিথার মাথায় পাওয়া যায় যে হাত মুখের শাস্তি হিসেবে কাঁঠালের আঠা লাগিয়ে দেওয়া। কুয়াশাকে পর্যবেক্ষণ করতে করতে মনে মনে বিড়বিড়ালো, ঠঙের আর শেষ নেই যত সব। জাহিদ মালিথা এতক্ষণ চুপ করে থেকে আর পারলেন না কথা না বলে। তিনি এবার শিশিরের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, শিশির, এটাকে কি ধরনের মজা করা বলে? হ্যাঁ, এসব নিয়ে এরকম মজা করছো কেন? মেয়েটার হাত মুখের কি অবস্থা হয়েছে দেখেছো? হ্যাঁ, বাই এনি চান্স ঘুমের ঘরে যদি চোখের মধ্যে ঢুকে ঢুকে যেত তখন কি হতো? এত বড়